প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আপনাদের সামনে হাজির হয়েছি আমি একা নয়, দ্বৈতভাবে। আমার সঙ্গে মুখোমুখি হয়েছেন আজকে। আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য। নির্বাচনের পথে বাংলাদেশ, নিবন্ধিত অনিবন্ধিত রাজনৈতিক দলগুলো নির্বাচনে, কোনো রাজনৈতিক দল নির্বাচনে আছে কি নেই, করতে শেষ পর্যন্ত পারবে কি পারবে না, সেটা নিয়ে তারা নিজেরাই সংশয় আছেন, যদিও নির্বাচন করতে তাদের কোনো বাধা নেই। কিন্তু একটা বড় প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগকে নিয়ে। আওয়ামী লীগ নির্বাচন করতে পারছে না, যেহেতু তাদের কার্যক্রম স্থগিত সরকারের এক্সিকিউটিভ অর্ডারে, এবং সেই সূত্র ধরে নির্বাচন কমিশনও তাদের নিবন্ধন স্থগিত রেখেছে। 15 বছরের শাসন আমলে আওয়ামী লীগ কী করেছে আমরা সবাই জানি, এবং সেই শাসন কর্তৃত্ববাদী শাসন বা স্বৈর শাসন, কারো ভাষায় ফ্যাসিস্ট, এবং তার যে নিপীড়ন, নির্যাতন, লুণ্ঠন, মানুষের অধিকারকে হরণ করতে করতে এমন একটা এক্সট্রিম পর্যায়ে চলে গিয়েছিল যে তাকে একটা অস্বাভাবিক পরিণতি ভোগ করতে হচ্ছে। সরকারের পতন হয়েছে, সরকার প্রধানসহ সরকারের অধিকাংশ মন্ত্রীবর্গ এবং তার সমর্থক গোষ্ঠীকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। কেউ কেউ কারাগারে আছেন, কারো কারো বিচার ইতোমধ্যে হয়েছে, দণ্ডপ্রাপ্ত হয়েছেন। এবং যিনি পালিয়ে গেছেন তিনি এই 15 বছরই প্রধানমন্ত্রী ছিলেন না, এর আগেও 5 বছর তিনি প্রধানমন্ত্রী ছিলেন, এবং দেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। কয়েকদিন আগেই বলেছিলেন, শেখ মুজিবের মেয়ে পালিয়ে যায় না। মানুষ ভাবে এক, পরিণতি হয় আরেক। সৃষ্টিকর্তা যা লিখে রাখেন, এবং ওই যে বলেন না, নিয়তির বিধান খণ্ডন করা যায় না, সেই পরিণতি তার ভোগ করতে হয়েছে। যত কিছুই হোক, আমি শুরু থেকে বলছি, এবং ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমার কোনো সংস্রব নেই, এবং আমি বিগত সরকারের কট্টর সমালোচক ছিলাম, আমি সাফারও করেছি। আমরা সবাই জানি, বারবার একই কথা বলা উচিত নয়, বলতে ভালো লাগে না। শুধু বোঝাবার জন্য বলছি যে সেই সরকারের পতন হয়ে যাবার পর থেকেই রাজনীতির একজন ছাত্র হিসেবে, একজন উদার গণতন্ত্রী হিসেবে আমার কাছে মনে হয়েছে যত কিছুই ঘটুক না কেন, আওয়ামী লীগকে তার রাজনীতিটা করতে দেওয়া উচিত। যা কিছুই ঘটুক না কেন, তাকে নির্বাচনী প্রক্রিয়ার বাইরে রাখা ঠিক হবে না। এর একটা ইথিক্যাল দিক আছে, সেটা হচ্ছে যে আপনি আইনের মাধ্যমে, অর্থাৎ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আদালত যদি তাকে সিদ্ধান্ত দেয় যে সে রাজনীতি করতে পারবে না, সন্ত্রাসী সংগঠন, আমার মানতে কোনো আপত্তি নেই। অবশ্যই বিচারিক প্রক্রিয়া, বিচার সুষ্ঠু হলে সেটা নিয়ে প্রশ্ন তুলবার কোনো সুযোগই থাকার কথা নয়। দ্বিতীয় কথা হচ্ছে যে জনগণ তাকে অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রত্যাখ্যান করেছে, এবং এর চাইতে হিউমিলিয়েশন আর হতে পারে না। এবং আমি মনে করি, এবং আমি বিশ্বাসও করতাম, যে নির্বাচনের মধ্য দিয়েও বাংলাদেশের জনগণ ওই শক্তিকে প্রত্যাখ্যান করত, এবং তারা খুব বেশি আসন পেত না। প্রার্থী খুঁজে পাওয়াই খুব দুষ্কর হতো। কিন্তু সেটা না করেই এক্সিকিউটিভ অর্ডারের সিদ্ধান্ত নিয়ে আওয়ামী লীগকে তার কার্যক্রম করতে না দেওয়ার ফলে তার প্রতি আস্তে আস্তে মানুষের সহানুভূতি বাড়তে শুরু করেছে। এবং বর্তমান সরকার যখন আর পারফর্ম করতে পারছে না, সব লেজে গোবরে করিয়ে ফেলছে, সহানুভূতি আরও খানিকটা বেড়েছে। এবং আরেকটা গোষ্ঠীর অস্বাভাবিক রকমের উত্থান আওয়ামী লীগের রাজনীতির যৌক্তিকতাকে অনেকের কাছে প্রমাণ করেছে। এইভাবে কারো রাজনীতি নিষিদ্ধ করা যায় না। যেমন আওয়ামী লীগ যে কাজটা করেছিল, জামায়াতকে এক্সিকিউটিভ অর্ডারে নিষিদ্ধ করে, সেটা করা যায়নি। মাত্র কয়েকদিনের ব্যবধানে সেই জামাতই একটা অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হয়েছে। জেনুইনলি, আর্টিফিশিয়ালি, যেভাবেই আপনি বলেন না কেন, হয়েছে, মানতে হবে, স্বীকার করতে হবে। এবং আপনি দেখেন সেই একই ধারায় বাংলাদেশ চলল। যেভাবে আওয়ামী আমলে গায়েবী মামলা, মিথ্যে মামলা, সে একই ধারায় আইনের শাসন নেই, বিচারিক প্রক্রিয়া ঠিক নেই, পলিটিসাইজেশন, যার যার মতো করে সুবিধা মতো সবকিছুকে নিজের মতো করে ব্যবহার করা, সেই ধারাটাই চলল। আওয়ামী লীগ আমলেও এই ঘটনা ঘটেছে। কারাগার থেকে বন্দীকে হাত পায়ে শিকল পরিয়ে স্বজনের জানাজা পড়তে হাজির করা হয়েছে। কেউ কেউ জানাজা পড়তেও পারেননি। কি নির্মম, কি করুণ দশা! কত ছেলের, এই যে বিএনপি, জামাত, অন্যান্য রাজনৈতিক দলের বা সাধারণ মানুষ যারা আওয়ামী লীগের শাসনামলের বিরুদ্ধে কথা বলেছে, কত রকমের নিপীড়ন, নির্যাতনের শিকার হতে হয়েছে। আজকে দেখেন, পরিস্থিতির কিন্তু উন্নতি হলো না, তারা তাদের পরিণতি ভোগ করছে। এবং এই যে সাদ্দাম নামে একটা ছেলে, আওয়ামী লীগ সমর্থক, ছাত্রলীগের, তার স্ত্রী সন্তানকে আত্মহত্যা করতে হলো, সে তাদের দেখতে পারলো না একবারের জন্য। কত নির্মম এই রাষ্ট্র, এই ব্যবস্থা! এ থেকে সবার শিক্ষা হওয়া উচিত। আমরা আসলে পরিস্থিতির বদল করি না, আমরা ব্যবস্থার বদল চাই না, আমরা ব্যক্তির বদল চাই। এখান থেকে আমাদের বেরোতে হবে। আর যারা অতীতে এই সব করেছেন, তাদের জন্য শিক্ষা যে এই একই পরিণতি নিজেদেরকে ভোগ করতে হবে। কাজে আজকে যারা করছেন তাদেরকেও
মাথায় রাখতে হবে যে যে কোনো অন্যায় করলে তার প্রতিফলটা ভোগ করতে হয়। আওয়ামী লীগ কথা বলতে শুরু করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আমি আবার বলি, রাজনীতি নিষিদ্ধ করা যায় না, আপনি দল নিষিদ্ধ করতে পারেন। আওয়ামী লীগের বড় দুর্বলতা, শেখ হাসিনা দলীয় প্রধান হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন আওয়ামী লীগকে। আসলে আওয়ামী লীগের রাজনীতি তিনি নিজ হাতেই শেষ করেছেন 15 বছরে, সংগঠনটাকে শেষ করেছেন। আর যে কারণে এখন তার কোনো ক্রিয়াকর্ম দেখা যায় না। সামাজিক যোগাযোগ মাধ্যম যেখানে অপ্রয়োজনীয় নয়েজ তৈরি করা যায়, সেখানে তার অ্যাক্টিভিটিস। দিল্লিতে সম্প্রতি আওয়ামী লীগ নেতারা একটা প্রেস কনফারেন্স করেছেন, সেখানে শেখ হাসিনার একটা অডিও বার্তা শোনানো হয়েছে, আমরা শুনেছি। অনেক রকমের কথা বলছেন, এর আগেও তার বেশ কিছু অডিও বার্তা নেতাদের সঙ্গে, কর্মীদের সঙ্গে কথোপকথন আমরা শুনেছি। আওয়ামী লীগ যদি রাজনীতি করতে চায়, তার রাজনীতিটা আসলে পরিষ্কার করতে হবে। এক, দুই হচ্ছে, আমি এক্সিকিউটিভ অর্ডারে তার কার্যক্রম নিষিদ্ধ করা যেমন পছন্দ করি না, আওয়ামী লীগের প্রতি, আওয়ামী লীগের নেতা কর্মীদের প্রতি আমি অবশ্যই অন্যায়, তাদের প্রতি যে কোনো অন্যায়ের প্রতিবাদ করি, কিন্তু আমার কেন জানো না এক ধরনের সেটা করতে মাঝে মাঝে দ্বিধাগ্রস্ত হই, এই কারণে যে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের মধ্যে আমি কারোর মধ্যে কোনো রকমের অনুশোচনা দেখলাম না, আত্মসমালোচনা দেখলাম না। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই এখন কথা বলছেন, কারোর মধ্যে দেখি না। প্রতিদিন আমার অনেকের সঙ্গে কথা হয়, যেমন অপরাপর রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা হয়, কারণ এটাই আমার কাজ। আমি কারোর মধ্যে কোনো দুঃখ অনুশোচনা দেখিনি। এই যে 15 বছরের নিপীড়ন নির্যাতন বাদ দেন না, এই যে এক একটা ভোটারবিহীন নির্বাচন, নামি দামির নির্বাচন, দিনের ভোট রাতের নির্বাচন, এক পেশি নির্বাচন, এই যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট, এই যে কত ছেলে মেয়ের জীবন থেকে শিক্ষা জীবন ধ্বংস হয়ে গেছে, কত ছেলে মেয়ের জীবনে কোনোদিন কাজ পায়নি, কাজ করতে পারেনি, আদালতে দৌড়তে তাদের সব শেষ হয়ে গেছে, জেলেই জীবন শেষ হয়ে গেছে, গুমের শিকার হয়েছেন। সেগুলো যদি বাদ দেন, সেগুলো তো ধরেন নানা সময়ে ঘটা ঘটনা, একসঙ্গে হয়তো সেইভাবে সবাই দেখেনও জানেনও না, কিন্তু 36 দিন, এই যে জুলাই অগাস্টের এই 36 দিন তো মানুষ ভুলতে পারবে না, তরুণ সমাজ ভুলতে পারবে না। এটা তো দেখেছে সবাই চোখের সামনে, সারা পৃথিবী দেখেছে। এই যে এতগুলো মানুষের জীবন গেল, তরুণের জীবন গেল, বাচ্চার জীবন গেল, কোনো রকমের অনুশোচনা নেই। এটা না হলে রাজনীতি যদি থাকেও ফেরত আসা কষ্ট হবে। হ্যাঁ, কেউ যদি মনে করে থাকেন, এই যে শেখ হাসিনা বলেছেন যে তিনি গণতন্ত্র সমুন্নত রাখবেন, তিনি তো গণতন্ত্র ধ্বংস করেছেন, সমুন্নত রাখবেন কিভাবে? গণতান্ত্রিক চিন্তা চেতনাকে ধ্বংস করেছেন। তারপরে বলি, আওয়ামী লীগ তার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আওয়ামী লীগের মতো শক্তির রাজনীতিতে থাকলে বাংলাদেশের জন্য ভালো, কিন্তু যদি গণতান্ত্রিক রাজনীতিটা করেন, আর রাজনীতিটা করতে হলে আত্মসমালোচনাটা করতে হবে, আত্ম উপলব্ধিটা থাকা দরকার, এবং সেটা জনগণের সামনে আসলে খানিকটা হলেও প্রকাশ করতে হবে। ভুল ত্রুটি অন্যায় যে বর্বরতা দেখিয়েছেন শেষ সময়টাতে, সেটা আমি পেছনে গেলাম না, পেছনে অনেক যাওয়া যায়, সেটা কিন্তু স্বীকার করতে হবে। স্বীকার না করলে ওই আরেকটা রাজনৈতিক দল 71-এ যে অন্যায় করেছে, ভুল করেছে, রাজনৈতিক সিদ্ধান্তটা থাকলে আমি আপত্তি করতাম না, যে রাজনৈতিক সিদ্ধান্ত থাকতেই পারে একটা দলের, এবং সেটা ভুল সিদ্ধান্ত হতে পারে যে ঠিক আছে আমরা স্বাধীনতা চাই না, বা আমরা পাকিস্তান 47-এ স্বাধীন করেছি, আমরা পাকিস্তানই থাকতে চাই, আমার কোনো আপত্তি নাই। যে কোনো রাজনৈতিক দল, যে কোনো ব্যক্তি সিদ্ধান্ত নেবে। কিন্তু আমাদের স্বাধীনতার সপক্ষে যখন আন্দোলন, সংগ্রাম, যুদ্ধ প্রায় জয়ের শেষ মুহূর্তে, তখন এবং পুরো যুদ্ধকালীন সময়ে এই যে পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তারা যে কাজগুলো করেছে, তার কোনো ক্ষমা হয় না। ক্ষমা করতেও হয়তো বাংলাদেশ 54 বছরে ক্ষমা করতে পারলে তো সবচেয়ে ভালো, সেটা হয়তো করা যেত, কিন্তু স্বীকার তো করতে হবে। ওই আত্মোপলব্ধিটা, ওই আত্মসমালোচনাটা থাকতে হবে। এখন অনেক তরুণ তাদের সঙ্গে ভিড়েছেন, অনেক মুক্তিযোদ্ধা তাদের সঙ্গে ভিড়েছেন, এর মানে এই না যে তারা খুব আমূল বদলে গেছেন। যারা ভিড়েছেন তারা তাদের স্বার্থে ভিড়েছেন, আর তরুণদের তারা বিভ্রান্ত করেছে। ভুল কথা। রাজনীতিটাকে স্বচ্ছ করতে হবে। দেশে গণতন্ত্র চাইলে দলের ভেতরে গণতন্ত্র থাকতে হবে। এই যে দিল্লিতে বসে, অন্য কোথাও বসে সমস্ত নেতৃত্ব কর্তৃত্ব আমার, এভাবে হবে না। ডেডিকেট করতে জানতে হবে, পরিবর্তিত পরিস্থিতিতে কৌশল বদলাতে হবে, এবং সবচেয়ে বড় কথা, মানুষের মন জয় করতে হবে। মন আপনি অনেকভাবে জয় করতে পারেন। দুঃখ প্রকাশ, ক্ষমা প্রকাশ করে অনেক সময় মানুষ মাফ করে দেয়। কিন্তু আমি বলি, আওয়ামী লীগ যারা করেছেন, সবাই নয়, যারা অপরাধ করেছেন তাদের বিচার হোক, কঠোর শাস্তি হোক। আওয়ামী লীগকে যদি আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা হয়,
আদালতে যদি প্রমাণ করা যায় যেটা সংগঠন হোক, আমার আপত্তি নেই। যে প্রক্রিয়ায় তার রাজনীতিকে নিষিদ্ধ করা হয় এবং যে কোনো রাজনীতি নিষিদ্ধ করলে সেটা আরো ভয়ঙ্কর হয়ে সামনে আবির্ভূত হয়। অতীতে বামপন্থার ক্ষেত্রে সেটা আমরা দেখেছি, উগ্রপন্থার ক্ষেত্রে, ধর্মীয় রাজনীতির ক্ষেত্রে আমরা দেখেছি, বাংলাদেশের ইতিহাসে দেখেছি। এটা করা উচিত নয়। সব কথার মূল কথা, বাংলাদেশটা গণতান্ত্রিক হোক এবং সেই গণতান্ত্রিক বাংলাদেশ নির্মাণে আমাদের সবার ইতিবাচক ভূমিকা দরকার, আমাদের মনস্তত্ত্বের পরিবর্তন দরকার। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের জনসভা বিএনপি এবং বাংলাদেশের জন্য বা বাংলাদেশের রাজনীতির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হওয়ার কথা ছিল। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখন চেয়ারম্যান হয়েছেন। প্রথম জনসভায় চট্টগ্রামে প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া, কিন্তু বাস্তবতা ভিন্ন কাহিনী বলছে। যেখানে চট্টগ্রামের মতো বিএনপির ঐতিহ্যবাহী শক্তিশালী অঞ্চলে জনসমুদ্র দেখার কথা ছিল, সেখানে দৃশ্যমান হয়েছে স্পষ্ট জনবিচ্ছিন্নতা। বিশেষ করে চট্টগ্রামে তারেক রহমানের সাম্প্রতিক জনসভার চিত্র, সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের ঝিমিয়ে পড়া ভাব, সেই প্রশ্নটিকেই বড় করে সামনে নিয়ে এসেছে। মানুষ কি তবে তারেক রহমান এবং বিএনপির বর্তমান রাজনৈতিক কৌশল থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের বর্তমান অবৈধ অন্তর্বর্তীকালীন সরকার, জামায়াতের সুদূর প্রসারী পরিকল্পনা এবং বিএনপির অভ্যন্তরীণ কোন্দল এবং ঐতিহাসিক দেউলিয়াত্বের দিকে তাকাতেই হবে। চলুন দেখে আসা যাক। প্রথমেই আসুন বিএনপির রাজনৈতিক যাত্রাটা একটু দেখে আসি। 1978 সালে জিয়াউর রহমানের হাতে জন্ম নেওয়া এই দলটি স্বাধীনতা যুদ্ধে কোনো ভূমিকা পালন করেনি। একটি কিংস পার্টি হিসেবে তাদের জন্ম। জিয়া, যিনি পাকিস্তানের আইএসআই এর গুপ্তচর বলে অভিযুক্ত হয়েছিলেন, বন্দুকের নল দিয়ে ক্ষমতা দখল করেছিলেন এবং হ্যাঁ না ভোটে জনগণের বা গণভোটের মতো হাস্যকর প্রক্রিয়া চালিয়ে রাজাকারদের রাজনৈতিক সুযোগ দিয়েছিলেন তিনি বাংলাদেশে। বিএনপি কখনো এককভাবে সরকার গঠন করেনি, তাদের সাফল্য জোটের উপর নির্ভর করে। তারেক রহমান, যিনি 2001-এ হাওয়া ভবন গড়ে মিস্টার 10% হিসেবে পরিচিত হন, 21শে আগস্টের গ্রেনেড হামলার যার নাম জড়িত, দলের অভ্যন্তরে বিভেদ সৃষ্টিকারী হিসেবে তিনি পরিচিত। তার নেতৃত্বে বিএনপি দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছিল। লন্ডন থেকে আদেশ আর বাংলাদেশে খালেদা জিয়ার নির্দেশের দ্বন্দ্বে পড়েছিল দলটি। তার নামে 84টি মামলা এবং দুর্নীতির অভিযোগ তাকে নির্বাচনে যোগ্যতাহীন করে তুলেছিল। খালেদা জিয়ার অসুস্থতা তার জন্য সুযোগ তৈরি করলেও দলের তৃণমূল নেতৃত্ব তার প্রতি সন্তুষ্ট ছিল না। অনেক নেতা যেমন রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বা নাজমুল হুদা বিএনপি ছেড়ে চলে গেছেন। এবার একটু বিএনপি জামায়াতের একসঙ্গে চলা রাজনৈতিক ইতিহাসটা দেখে চলুন। বাংলাদেশের রাজনীতি মূলত স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে দুই শক্তির লড়াইয়ে বিভক্ত। জামায়াত ইসলামী, যা 1941 সালে ব্রিটিশদের ডিভাইড অ্যান্ড রুল নীতির ফসল হিসেবে জন্ম নিয়েছে, স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়ে 1971-এ 30 লক্ষ মানুষের হত্যায় সহযোগিতা করেছে। যুদ্ধাপরাধের দল তারা পাকিস্তানে পালিয়ে যায় এবং পরে জিয়াউর রহমানের মাধ্যমে রাজনীতিতে ফিরে আসে। জামায়াতের নির্বাচনী ইতিহাস দেখলে বোঝা যায় তারা কখনো এককভাবে সরকার গঠন করতে পারেনি। 1970-এ একটি আসনও জেতেনি। 1979 সালে নাম বদলে ডেমোক্রেটিক লীগ হিসেবে ব্যর্থ হয়। 1986 সালে 10 আসন, 1991 সালে 18 আসন, 1996-এ 3 আসন, 2001-এ 17 আসন এবং 2008-এ মাত্র 2 আসন। এগুলো সবই জোটের ফলে। জামায়াতের নেতা শফিকুর রহমানের ব্যক্তিগত রেকর্ড দুর্বল। 2018 সালে 39,000 ভোট পেয়েও তিনি জিতেননি। এই দলটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় কখনো 20 আসন ছাড়িয়ে যেতে পারেনি, কারণ তাদের জনসমর্থন, সাম্প্রদায়িকতা এবং অপশক্তির উপর নির্ভরশীল। যুদ্ধাপরাধের দল হিসেবে বাংলাদেশের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, কিন্তু তাদেরকে এখন ক্ষমতায় বসানোর চেষ্টা চলছে। আমেরিকা চাইছে তাদেরকে ক্ষমতায় বসাতে। ইউনূসের ভূমিকা আরো জটিল। তিনি 1993 সালে আমার দল 2007-এ নাগরিক শক্তি গঠন করলেও কখনো নির্বাচনে অংশ নেননি। তার রাজনীতি মূলত অস্থিরতা সৃষ্টি করে আমেরিকায় পালিয়ে যাওয়ার চক্র। জিয়ার আমলে অগ্রণী ব্যাংক থেকে লোন নিয়ে ক্ষুদ্র ঋণ প্রকল্প শুরু করলেও তার প্রধানমন্ত্রী হওয়ার দক্ষতা নেই। বর্তমানে তিনি অবৈধভাবে নির্বাহী আদেশ দিয়ে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনের তোড়জোড় করছেন, যা বিএনপি, জামায়াত, এনসিপির মধ্যে ক্ষমতা ভাগাভাগির পরিকল্পনা। কিন্তু এই তিনটি শক্তির কোনোটিরই একক জনপ্রিয়তা নেই। আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন অসম্ভব, কারণ 1996 সালে খালেদা জিয়ার আওয়ামী লীগবিহীন নির্বাচন মাত্র 21% ভোট পড়ায়ও 4 মাস টেকেনি। একইভাবে বর্তমান নির্বাচন যদি 50 থেকে 60 ভাগ ভোটার উপস্থিতি না পায়, তা আন্তর্জাতিকভাবে অগ্রহণযোগ্য হবে। জামায়াত কথিতভাবে 100 আসন দাবি করেছে, যা বিএনপিকে ফাঁদে ফেলবে। জামায়াত এখন বিশ্ববিদ্যালয় থেকে প্রশাসন দখল করে এগিয়ে যাচ্ছে, যখন বিএনপি পিছিয়ে পড়েছে বলে অনেকেই মনে করছেন। কিন্তু এই যে 100 আসনের ব্যাপারটা, এটা বোধহয় ভুল। কারণ হচ্ছে জামায়াত তো পুরো ক্ষমতা চাইছে। এই প্রেক্ষাপটে তারেক রহমানের
চট্টগ্রামের সভায় একটি লক্ষণীয় ব্যর্থতা। চট্টগ্রাম, যা বিএনপির ঘাঁটি বলে পরিচিত, সেখানে তারেকের প্রথম সমাবেশে জনসমাগম অত্যন্ত কম ছিল। পলো গ্রাউন্ডে উপচে পড়ার পরিবর্তে মাঠ ফাঁকা, নেতাদের বডি ল্যাঙ্গুয়েজে ক্লান্ত ভাব এবং সভা তাড়াহুড়ায় শেষ করা। সোশ্যাল মিডিয়ায় বিএনপির নেতাকর্মীদের উদ্যমহীনতা স্পষ্ট। কোনো বড় আলোড়ন নেই যখন জামায়াত সোশ্যাল মিডিয়া দখল করে রেখেছে। এটি দলের অভ্যন্তরীণ গ্রুপিং এবং কোন্দলের ফল, যা জিয়া এবং খালেদা জিয়ার আমলেও সমস্যা ছিল। তারেকের লন্ডন ভিত্তিক নেতৃত্ব দেশের মাটিতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, বিশেষ করে যখন তিনি ইউনূস সরকারের সাথে আতাত করে প্রধানমন্ত্রীত্বের মতো নিরাপত্তা নিচ্ছেন এবং তার বিরুদ্ধে কিছু বলছেন না। আমেরিকান পরিকল্পনা ফাঁস হওয়ায় জনগণ বিএনপি থেকে সরে যাচ্ছে, কারণ তারা বুঝে গেছে যে এটি স্বাধীনতা বিরোধী শক্তির খেলা চলছে বাংলাদেশে। চট্টগ্রামের পলো গ্রাউন্ডে তারেক রহমানের নির্বাচনী সমাবেশটি ছিল তার দেশে ফেরার পর অন্যতম বড় শোডাউন। উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম থেকে দলীয় কর্মীদের স্রোত নামলেও টাইগার পাস থেকে নিউ মার্কেট পর্যন্ত জনসমুদ্রে পরিণত হওয়ার কথা ছিল। অথচ বাস্তবতা হলো সমাবেশ স্থলে উপস্থিতি ছিল অত্যন্ত হতাশাজনক। মঞ্চে উপস্থিত নেতাদের শরীরী ভাষায় ছিল ক্লান্তির ছাপ, যে কথা আগে বললাম। আর তারেক রহমান যখন প্রার্থীদের পরিচয় করিয়ে দিচ্ছিলেন, ততক্ষণে মাঠ ফাঁকা হতে শুরু করেছে। এই দৃশ্যপটের নেপথ্যে রয়েছে বিএনপির প্রতি সাধারণ মানুষের আস্থাহীনতা এবং একটি সাজানো নির্বাচনের নির্লক্ষা। তথাকথিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ সরকার নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে যে একতরফা নির্বাচনের আয়োজন করছে, বিএনপি সেটিকে তাদের জন্য খালি মাঠে গোল দেওয়ার সুযোগ মনে করে খুব আত্মতুষ্টিতে ভুগছে। প্রধানমন্ত্রী তো হয়েই গেল, দল তো ক্ষমতায় চলে এসছে, এরকম একটা ভাব। কিন্তু তারা বুঝতে ব্যর্থ হচ্ছে যে মাঠটি আসলে তাদের জন্য মসৃণ নয়। আমেরিকা এবং পশ্চিমা শক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে জামায়াত ইসলামী এবং এনসিপির মতো দলগুলো ভেতর থেকে কলকাঠি নাড়ছে, যা বিএনপির জন্য এক ভয়াবহ রাজনৈতিক ফাঁদ। সোশ্যাল মিডিয়া জগত এক দশকে বিএনপির আন্দোলনের অন্যতম হাতিয়ার ছিল, সেখানেও দলটির নেতাকর্মীরা এখন অদ্ভুতভাবে নীরব। জামায়াত ইসলামী এবং তাদের ছাত্র সংগঠন শিবির যখন সোশ্যাল মিডিয়া দখলে নিয়ে নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করছে, তখন বিএনপির কর্মীরা পারিবারিক অনুষ্ঠান আর ব্যক্তিগত জনসংযোগে ব্যস্ত। তাদের এই আচরণের পেছনে কাজ করছে একটি ভ্রান্ত ধারণা যে তারা ক্ষমতায় চলে এসেছে। আন্তর্জাতিক শক্তি এবং প্রশাসনের আনুকূল্যে বিএনপি ক্ষমতায় আসছেই বা আসবেই বা চলে এসছে। কিন্তু রাজনীতিতে এই অটোমেটিক পাস বা অটো পাস করার সংস্কৃতি যে বুমেরাং হতে পারে, তা তারা অনুধাবন করতে ব্যর্থ হচ্ছে। জনগণ দেখছে তারেক রহমান দেশে ফিরে অবৈধ ইউনূস সরকারের বিরুদ্ধে টু শব্দটিও করছে না। সরকার তাকে প্রধানমন্ত্রীর সমমর্যাদায় নিরাপত্তা প্রোটোকল দিচ্ছে, যার বিনিময়ে তিনি হয়তো এক অঘোষিত সমঝোতায় পৌঁছেছেন, ইউনূসের সঙ্গে তিনি ডিনার করছেন। এই আতাতের রাজনীতি সাধারণ মানুষ ভালোভাবে নেয়নি। তারা দেখছে ভোটের অধিকার আদায়ের নামে আসলে ক্ষমতা ভাগ বাটোয়ারার এক নোংরা খেলা চলছে এবং তারেক রহমান সেই খেলার অংশ, যেখানে জনগণের কোনো ভূমিকা নেই। রাজনৈতিক এবং ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় বিএনপি কখনোই একক জনপ্রিয়তায় সরকার গঠন করার সক্ষমতা অর্জন করতে পারেনি। জিয়াউর রহমানের হাত ধরে বন্দুকের নলে ক্ষমতা দখল এবং পরবর্তীতে বিভিন্ন দলছুট এবং স্বাধীনতা বিরোধী শক্তির সমন্বয়ে দলটি গঠিত হয়েছিল। আজ সেই দলটির নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান, যার বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সম অভিযোগ, মিস্টার 10% হিসেবে পরিচিতি রয়েছে, 21 আগস্টের গ্রেনেড হামলার মামলা রয়েছে। তারেক রহমানের নেতৃত্ব নিয়েও দলের ভেতর রয়েছে চরম অসন্তোষ। দীর্ঘ সময় লন্ডন থেকে দল পরিচালনা করতে গিয়ে তিনি দলের নিবেদিত প্রাণ অনেক নেতাকে কোণঠাসা করেছেন, যার ফলে তৃণমূলের সৃষ্টি হয়েছে গ্রুপিং এবং বিভক্তি। চট্টগ্রামের জনসভায় ব্যর্থতা সেই অভ্যন্তরীণ কন্দলেরই বহিঃপ্রকাশ। দলের জ্যেষ্ঠ নেতারা যখন দেখেন যে লন্ডনে ভার্চুয়াল মিটিং আর মাঠের রাজনীতির বাস্তবতায় আকাশ পাতাল তফাৎ, তখন তারা উৎসাহ হারিয়ে ফেলেন। তাছাড়া জামায়াতের সাথে আসন ভাগাভাগি নিয়ে যে গুঞ্জন শোনা যাচ্ছে, তা বিএনপির অস্তিত্বের জন্য হুমকি স্বরূপ। যদি তারেক রহমান জামায়াতের এই ফাঁদে পা দেন, তবে বিএনপির রাজনৈতিক সমাধিরচিত হওয়া সময়ের ব্যাপারে তা বিএনপি নিজেরাই বলছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ইতিহাসের প্রতি বিএনপির দ্বিমুখী আচরণ। চট্টগ্রামে তারেক রহমান যে মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিলেন, তার ঢিল ছোড়া দূরত্বেই অবস্থিত সেই সার্কিট হাউস, যেখানে তার পিতা জিয়াউর রহমান নিহত হয়েছিলেন। আওয়ামী লীগ সরকারের টানা 15 বছরের শাসনামলে জিয়ার স্মৃতি বিজড়িত এই জাদুঘরটি রাষ্ট্রীয় খরচে রক্ষণাবেক্ষণ করা হয়েছে। অথচ 5 আগস্টের পর আমরা দেখলাম ধানমন্ডি 32 নম্বরে বাঙালির স্বাধীনতার সূতিকাগারটি কিভাবে গুড়িয়ে দেওয়া হলো, এবং বিএনপি তার সঙ্গে জড়িত ছিল। এই যে ধ্বংসাত্মক রাজনীতি এবং ইতিহাসের প্রতি অশ্রদ্ধা, তা চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজকে ব্যথিত করেছে। চট্টগ্রামের ইতিহাসও এক্ষেত্রে তাৎপর্যপূর্ণ। যে শহরে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন, সেই শহরের অবকাঠামো উন্নয়নে বিএনপির কোনো অবদান নেই। শেখ হাসিনা সরকারের আমলে গড়ে ওঠা সমস্ত আধুনিক স্থাপনা এবং যোগাযোগ ব্যবস্থা ব্যবহার করে তারেক রহমান জনসভায় এসেছেন, অথচ নিজ দলের কোনো কৃতিত্ব তিনি দেখাতে পারেননি। এই পরস্পর বিরোধিতা সাধারণ মানুষের কাছে স্পষ্ট। বর্তমানে ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা কিংস পার্টি বা এনসিপি গঠনের মাধ্যমে যে রাজনৈতিক খেলা শুরু করেছেন, তা মূলত বিরাজনীতিকরণের এক গভীর ষড়যন্ত্র।
1974 সালের জোবরা গ্রামের সেই ক্ষুদ্র দানব আজ রাষ্ট্রের ঘাড়ে চেপে বসেছে। ইউনূসের কোনো রাজনৈতিক ভিত্তি নেই, তার শক্তি শুধুই বিদেশি প্রভুদের সমর্থন। তিনি এবং তারেক রহমান মিলে যে নির্বাচনী নাটক মঞ্চস্থ করতে যাচ্ছেন, সেখানে আওয়ামী লীগের মতো দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দলকে বাইরে রাখা হচ্ছে। কিন্তু ইতিহাস সাক্ষ্য দিচ্ছে, সব দলের অংশগ্রহণ ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন টেকেনি। 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের কথা আগেই বলেছি। বিএনপি যে একতরফা নির্বাচন করেছিল তা 4 মাসও টেকেনি। বর্তমানেও যদি 2024 সালের একটি ভোটারবিহীন বা একতরফা নির্বাচন চাপিয়ে দেওয়া হয়, তবে তা হবে আত্মঘাতী। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন। তারা জানে এই নির্বাচন আসলে তাদের ভোটাধিকার হরণের এক নতুন কৌশল। তাই ভোটের মাঠে মানুষের উপস্থিতি তলানিতে ঠেকবে বলে ধারণা করা হচ্ছে। জনগণ ইতিমধ্যে বলতে শুরু করেছেন, এমন পাতানো নির্বাচনে তারা ভোট দিতে যাবেন না। তারেক রহমান এবং বিএনপি বর্তমানে এক গভীর সংকটের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। একদিকে অবৈধ সরকারের সাথে আঁতাত করে ক্ষমতায় যাওয়ার লোভ, অন্যদিকে জামায়াতের মতো ধূর্ত শক্তির সাথে কখনো আপোষ কখনো যুদ্ধ। মানুষ বুঝতে পারছে সব খেলা। এই দুইয়ের মাঝে পিষ্ট হয়ে বিএনপি তার জনসমর্থন হারাচ্ছে। মানুষ দেখছে তারেক রহমান দেশে ফিরে জনগণের কথা বলছেন না, বরং ক্ষমতার ভাগ বাটোয়ারায় ব্যস্ত। তারা দেখছে যে উন্নয়নের সুফল তারা ভোগ করেছে এতদিন, তা আওয়ামী লীগের অবদান। আর বিএনপি এবং তার মিত্ররা ব্যস্ত প্রতিশোধ এবং ধ্বংসযজ্ঞে। একটি অংশগ্রহণমূলক, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনো সরকারই বাংলাদেশে স্থায়িত্ব পায় না, পাবে না। আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাইরে রেখে বিদেশি প্রভুদের নীল নকশায় যে নির্বাচন হতে যাচ্ছে, তা দেশের সার্বভৌমত্ব এবং গণতন্ত্রের জন্য অশনি সংকেত। মানুষ এই ষড়যন্ত্র বুঝতে শুরু করেছে এবং সে কারণেই তারা তারেক রহমান এবং তার দেউলিয়া রাজনীতির থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারেক ম্যাজিক কাজ করছে না। এই নীরব প্রত্যাখ্যান আগামী দিনে এক বড় গণবিস্ফোরণের জন্ম দিলে অবাক হওয়ার কিছু থাকবে না। ইতিহাস কাউকে ক্ষমা করে না। সময় সব হিসাব কড়ায় গন্ডায় বুঝে নেয়। তারেক রহমান এবং তার মিত্রদের হয়তো সেই সত্যের মুখোমুখি হওয়ার সময় এসেছে। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। ভালো থাকুন।